কিভাবে খুব সহজেই কামিজ সেলাই করবে, তো সেটারই ফুল ভিডিও শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। এর জন্য কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর মাপ সহ কিভাবে তোমরা কামিজ সেলাই করবে, তো সেটারই সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে কামিজ সেলাই করবে, এটা সম্পূর্ণ ভিডিও। তো দেখো, আমি কিন্তু প্রথমে এখানে এই দুইটা গলা পেস্টিং বক্রম দিয়ে আয়রন করে বসিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে কামিজের সামনের গলাটা সেলাই করব। এর জন্য আমি গলার যে পট্টির কাপড়ের অংশটুকু এটুকু সমান করে কাটিং করে নিলাম এবং মাঝখানে একটু কাটিং করে চিহ্ন করে নিলাম। আর এরপর মাঝ বরাবর আমি একটু চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম, যেন আমার সেলাই করতে সুবিধা হয় সেই জন্য। এখন কামিজের কাপড়টা সোজা পাশে রেখে আর গলার পট্টির কাপড়টা উল্টো সাইডে মানে উপরের দিকে রেখে তারপরে কিনার দিয়ে সেলাই করে নেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি কিন্তু একদম কিনার ঘেঁষে বক্রম যে কাটিং করেছি সেই বক্রমের কিনার দিয়ে সেলাই করব। আর গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার সময় সুইটা নিচে নামিয়ে তারপরে গলার কাপড়ের অংশটুকু ঘুরিয়ে তারপরে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে সেলাইয়ের ফিনিশিংটা বেশ সুন্দর হয়। তো দেখো, এখানে কিন্তু আমার সম্পূর্ণ গলার কাপড়টুকু কিন্তু সেলাই করা কমপ্লিট। তো এখন আমি 1/2 ইঞ্চির থেকে কম কাপড় রেখে তারপরে কেচির সাহায্যে কাটিং করে নেব। তো এখানে তোমরা যারা নতুন, তো তারা 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে গলার কাপড়ের অংশটুকু কাটিং করবে। তো তোমাদের জন্য কিন্তু তাই সহজ হবে সেলাই করাটা। তো দেখো, এরপর আমি কাটারের সাহায্যে কোনায় কোনায় একটু একটু করে কাট করে নেব, যেন এই বক্রমটুকু যখন আমি উল্টো সাইডে ঘুরিয়ে নেব তখন যেন সম্পূর্ণ বক্রমটা খুব সুন্দর একটা ফিনিশিং আসে। এর জন্য প্রত্যেকটা কাজেরই কিন্তু ছোট ছোট ট্রিক্স আছে, তো এগুলো ফলো করলে কিন্তু তোমাদের কাজগুলো বেশ সুন্দর হবে। তোমরা যারা নতুন টেলারিং কাজ শিখতেছো, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু কাটিং এর পাশাপাশি সেলাইটাও বুঝতে পারবে। তো দেখো, এখন আমি এই গলার কিনার দিয়ে একটা চাপ সেলাই দেব। তো সাধারণত ডিজাইন গলা করলে কিন্তু এইভাবে একটা চাপ সেলাই দিতে হয়, আর যদি গোল গলা সেলাই করো সেক্ষেত্রে কিন্তু চাপ সেলাই না দিলেও হয়। তো দেখো, এখানে কিন্তু আমার সামনের সাইডে সম্পূর্ণ চাপ সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি পিছনের গলার অংশটুকু সেলাই করে নেব। এখন পিছনের গলার কাপড়টুকু সমান করে কাটিং করে নেব আর মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব। আমার যতটুকু গলা প্রয়োজন আমি ততটুকু গলা আমি ছোট করে নিলাম। এরপর মাঝখানে চকের সাহায্যে দাগ দিয়ে নেব, যেন আমার মাঝখানে সেলাই করতে গেলে অসুবিধা না হয় এবং গলা যেন এদিক সেদিকে যেন কম বেশি না হয়। তো দেখো, গলাটা কিন্তু কাপড়ের উপরে বসিয়ে তারপরে সেলাই করে নেব। আর যখন কাপড়ের উপরে বসিয়ে সেলাই করব তখন যেন কাপড়টা মানে সোজা পাশটা আমার দিকে থাকে আর গলার কাপড়ের উল্টো সাইডটা উপরের সাইডে থাকবে। তো দেখো, সম্পূর্ণ বক্রমটুকু কিন্তু সেলাই করা কমপ্লিট। তো এখন এখানে 1/2 ইঞ্চি থেকেও একটু কম কাপড় রেখে তারপর আমি সম্পূর্ণ গলার চারপাশের অংশটুকু কাটিং করে নেব। আর কাটার সাহায্যে চারপাশে একটু একটু করে কাট করে নেব, যেন সম্পূর্ণ গলাটা যখন আমি উল্টিয়ে চাপ সেলাই দেব বক্রমের উপরে তখন যেন গলাটার খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তো দেখো, এখানে কিন্তু আমার পিছনের গলাটাও কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো উপরের সাইডে একটু কাপড় কম বেশি আছে, তো সেগুলো আমি কাটিং করে সমান করে নিলাম। তোমরা কিন্তু এভাবে বক্রম দিয়ে গলা বসিয়ে তারপরে সেলাই করে নিতে পারো। আর তোমরা যারা বক্রম কিভাবে কাটিং করে গলায়, তো সেটা কিন্তু আমার কাটিং ভিডিও আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, এখন আমি কাঁধের অংশটুকু জয়েন করে নেব। সেজন্য পিছনের যে গলার অংশটুকু সেটুকু আমি নিচে রেখেছি আর সামনের গলার অংশটুকু উপরে রেখেছি। আর উল্টো সাইডটা কিন্তু আমার দিকে থাকবে আর সোজা পাশটা কিন্তু কাপড়ের ভিতরে থাকবে। তো তোমরা কিন্তু অনেকে নতুন যারা সেলাই করো তারা দেখা যায় যে ভুলবশত সোজা পাশেই সেলাই করে ফেলো। তো সবসময় সেলাই করার সময় উল্টো সাইড আর কি উপরের দিকে থাকবে আর সোজা পাশটা ভিতরের সাইডে থাকবে। যখন গলা সেলাই করবা তখন শুধু সোজা পাশটা উপরের দিকে থাকবে। এই নিয়মগুলো ফলো করে যদি তোমরা কামিজ সেলাই করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি কাঁধের অংশে ডাবল করে সেলাই করে নিয়েছি।
তো এখন আমি কামিজের পিছনের গলার অংশটুকু মেশিনের সাহায্যে সেলাই করে নেব, আর সামনের গলার অংশটুকু আমি হাতে সেলাই করব। তো দেখো আমি কিন্তু এখানে পিছনের গলার যে বক্রমের কাপড়টুকু সেটুকু কিন্তু ভাঁজ দিয়ে তারপরে সম্পূর্ণ বক্রমটুকু আমি সোজা করে রেখে তারপরে বক্রম বরাবর রাউন্ড করে সেলাই করে নেব। তো তোমরা চাইলে সামনের গলাটাও কিন্তু মেশিনে সেলাই দিতে পারো। তো আমি কিন্তু সাধারণত সামনের গলা সবসময় হাতে সেলাই করে থাকি আর পিছনের গলাটা মেশিনে সেলাই দিয়ে থাকি। তো এভাবে কাজ করলে আমার কাজটা কিন্তু খুব দ্রুত হয়। তো আমার মেশিনে সেলাই করলে মানে সম্পূর্ণ গলাটা যদি মেশিনে সেলাই করি তাহলে কিন্তু সেক্ষেত্রে গলার ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে না। তো দেখো এখন কিন্তু আমি কামিজের যে বডির মাপগুলো তো সেগুলো কিন্তু এখন আমি দুই পাশে নিয়ে নেব। তো এটা কিন্তু একটা 40 ইঞ্চির বডির কামিজ ছিল, তো সেজন্য 40-এর হাফ কিন্তু 20 ইঞ্চি। তো 20-এ কিন্তু আমি দাগ দিয়ে নিলাম উপর সাইডে থেকে। এরপর প্যাটের এখানে আমি 19 ইঞ্চি রাখবো, কারণ উপরে যতটুকু নিব তার থেকে 1 ইঞ্চি কিন্তু কম হবে। তো এটা কিন্তু একটু হেলদি মানুষের ড্রেস, তো তার কিন্তু বডি মেজারমেন্টে যেরকম আমি কিন্তু সেরকম করেই কামিজটা কাটিং করেছি আর সেই মাপে কিন্তু সেলাই করব। তো এখন আমি যে মোহরার ওখান থেকে কোমরের হাইয়ের অংশটুকু রাখবো 14 ইঞ্চি, কারণ উপর থেকে হাফ ইঞ্চি সেলাই করার পর আমার 13.5 ইঞ্চি টিকবে। আর এখন কোমরের মাপও নিব এখানে 20 ইঞ্চি। তো উপরে বডি সাইডেও 20 থাকবে এবং নিচে কোমরও কিন্তু সেম 20ই থাকবে, শুধু পেটের এখানে 1 ইঞ্চির মতো কমবে, মানে 19 থাকবে। তো টোটাল মাপ যতটুকু থাকবে তো এখানে 2 ভাগ করে তারপরে মাপ দিয়ে নেব। তো এরপর মাপ বরাবর সুন্দর করে সেলাই দিয়ে নেব। তো আমি এখানে 3টা করে সেলাই দিয়ে থাকি। তো মাপ বরাবর যে দাগ দিয়েছি সেখানে ডাবল সেলাই দিয়ে থাকি আর তার পাশে একটা করে সেলাই দিয়ে থাকি। তো এভাবে দেখা যায় যে যদি কামিজটা তার ফিটিং হয় সেক্ষেত্রে কিন্তু সে একটা সেলাই খুলিয়ে তারপরে আরেকটা সেলাই রাখতে পারবে। আর যদি কামিজটা মানে ডাবল সেলাইয়ের কারণে ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো দেখো আমি দুনো সাইডে কিন্তু চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। তো এর জন্য কিন্তু আমি মাপ বরাবর সেলাই করতে আমার কিন্তু খুবই সহজ হয়েছে। তো আমি কিন্তু সাধারণত এইভাবে কামিজ সেলাই করে থাকি। আমি কিন্তু প্রথমে কাটিং করার সময় এক সাইডে মাপ রেখে নেই, আর যখন সেলাই করি তখন দুনো সাইডে আমি চক দিয়ে দাগ দিয়ে নেই। তো তোমরা চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারো। আর তোমরা যারা কামিজ কাটিং এর ভিডিও চাও তো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর টিকটক আইডিতে কিন্তু অনেক অনেক কামিজ কাটিং এর ভিডিও আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো দেখো এখন আমি কোমরের সাইডে যে ঘেরটা সেলাই হয় সেখানে আমি সাইড ফাড়ার এখানে 1 ইঞ্চির মতো কাপড় রাখবো, কারণ 1 ইঞ্চির মতো কাপড় রাখলে সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু সুন্দর হয়। তো এখানে সম্পূর্ণ কাপড়টুকু কিন্তু আমি 1 ইঞ্চির মতো রেখে ভাঁজ দিয়ে নিলাম, নখের সাহায্যে সমান করে নেব। তো এভাবে সমান করে নিলে যখন আমি সেলাই করব তখন কিন্তু আমার সেলাইটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এখানে আমি কিন্তু সম্পূর্ণ কাপড় একটু একটু করে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তো অনেকে তোমরা যারা নতুন সেলাই কাজ শিখতেছো তো তারা সেক্ষেত্রে কিন্তু একটু কাপড় বেশি রাখতে পারো, কারণ তোমাদের নতুন অবস্থায় কাজ করতে গেলে অল্প কাপড়ে কিন্তু একটু অসুবিধাই হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা একটু মানে 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি নিতে পারো। তো দেখো সাইড ফাড়াতে কিন্তু সবসময় বেশিরভাগ সময় কিন্তু কামিজটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটু কাপড় কাটিং করে নিয়ে তারপরে পট্টির মতো করে সেলাই দিয়ে থাকি। তো এইভাবে সেলাই করলে কি কামিজের সাইড ফাড়া কিন্তু আর ছিঁড়ে যায় না। কামিজের সাইডের কাপড়টা একটু মোটা হয়, এর জন্য কিন্তু কামিজের সাইড ফাড়া থেকে কাপড়টা মানে ছিঁড়ে যায় না। তো তোমরা কিন্তু চাইলে এরকম সাইড ফাড়াতে একটু কাপড়ের পট্টি বসিয়ে তারপরে সেলাই করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কামিজের সাইড ফাড়া আর ছিঁড়ে যাবে না। তো দেখো এখানে কিন্তু আমি প্রায় 1 ইঞ্চির মতো যে কাপড়টুকু রেখেছিলাম তো সেখান থেকে হাফ ইঞ্চির মতো কাপড় আমি ভিতরের সাইডে দিয়ে আর হাফ ইঞ্চির মতো কাপড় আমি বাইরের সাইডে রেখে তো সম্পূর্ণ ঘেরটুকু সেলাই করে নিলাম। তো দেখো এখানে সাইডে যে কাপড়ের পট্টিটুকু আমি সেলাই করে নিয়েছি তো সেটুকু কিন্তু কাটিং করে নিলাম, যে বেশির অংশটুকু ছিল। তো সম্পূর্ণ পট্টির যে কাপড় অংশটুকু সেলাইয়ের পর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি ঠিক একই নিয়মে কামিজের আরেক সাইডে এরকম 1 ইঞ্চির মতো কাপড় ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিব।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা নতুন তো তারা কিন্তু চাইলেই সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কিন্তু বাসায় এরকম কামিজ কাটিং করে নিজেরাই প্র্যাকটিস করতে পারো। তো তোমরা নতুন অবস্থায় পুরাতন ওড়না বা পুরাতন কাপড় দিয়ে নিজেদের কামিজের মাপ নিয়ে তারপরে কামিজ কাটিং করে সেটা বাসায় যদি সেলাই মেশিন থাকে তো তারা কিন্তু এরকম কামিজ সেলাই করে নিজেরাই চেষ্টা করতে পারো। তো দেখো আমি সেম একই ভাবে আরেক পাশেও কিন্তু এরকম কাপড়ের টুকরো বসিয়ে নিয়ে তারপরে সেলাই করে নেব। আজকের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ কামিজটা কিন্তু সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং A to Z। তোমরা যদি এখানেও না বুঝে থাকো তো সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেখানে যেখানে বুঝতে পারো নাই সেখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অনেকেই নতুন যারা তাদের একটু অসুবিধাই হতে পারে, আর যারা একটু কাজের উপর ধারণা আছে তারা কিন্তু তোমরা একটু দেখলেই তাহলেই কিন্তু পারবা। তো কামিজের সাইড ফাড়ার এখানে আমার যে বাড়তি কাপড়ের অংশটুকু ছিল তো সেটুকু কিন্তু কাটার দিয়ে কাটিং করে নিলাম। এরপর সাইডের ঘেরটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এখন আমি সম্পূর্ণ ঘেরের কাপড় অংশটুকু রেখে তারপরে দেখবো যদি কাপড় আমার কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। তো তোমরাও কিন্তু ঠিক একই নিয়মে কামিজের সাইডে থেকে দেখবে দুই পাশে কাপড় কি কম বেশি আছে কিনা, যদি কম বেশি হয় সেক্ষেত্রে তোমরা কাটিং করে সমান করে নেবে। তাই আর কামিজের ঘের সেলাই করার পর কিন্তু একটার থেকে আর একটা কম বেশি হবে না। তো এখন আমি নিচের ঘেরের অংশটুকু কিন্তু 1 ইঞ্চির মতো রেখে 1/2 ইঞ্চি ভিতরের সাইডে তারপরে সেলাই দিয়ে নিব। তো এরকম করে দুইটো সাইডেই কিন্তু আমি সেম একই ভাবে সেলাই করে নিচ্ছি। এই ঘের সেলাই করলেই কিন্তু আমার কামিজের প্রায় বেশি কাজটুকুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমি কামিজের হাতের অংশটুকু জয়েন করলেই কিন্তু আমার কামিজটা সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট। তো একটা কামিজ সেলাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 30 মিনিটেই কিন্তু একটা কামিজ সেলাই করা যায়। আর যদি সম্পূর্ণ একটা 3 পিস সেলাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমরা যারা আর কি রেগুলার টেলারিং কাজ করি সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো তোমরা যারা নতুন তো তাদের কিন্তু একটু সময় লাগতে পারে। তো তবে তোমরা ধৈর্য সহকারে যদি কাজটা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা আনন্দের সাথে কাজটা করলে সেক্ষেত্রে তোমাদের সময়টাও কিন্তু গুরুত্ব আসবে না। প্রথম প্রথম যখন নিজেরা উৎসাহের সাথে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু আমি কামিজের চারপাশেই কিন্তু খুব সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। তো অনেক আপুদের একটাই সমস্যা যে কামিজের ঘের সেলাই করতে গেলে একটার থেকে আর একটা কম বেশি হয় বা কামিজের ঘের সেলাইটা কিন্তু সুন্দর হয় না। তো তোমরা কিন্তু কামিজের ঘের সেলাই করার সময় সামনের দিকে আঙ্গুলটা একটু ধরে রাখবে যেন কাপড়টা টান দিয়ে সেলাই না করতে হয়। আঙ্গুলটা চেপে রাখলেই কিন্তু কাপড়টা ওখানে যতটুকু সেলাই প্রয়োজন ততটুকু সেলাই হয়ে আগিয়ে যাবে, এরপর কিন্তু আর কাপড়টা কম বেশি হবে না। তো আমার কিন্তু এখানে প্রায় সম্পূর্ণ কামিজের ঘেরটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি হাতার কাপড়ের অংশটুকু সেলাই করে নেব। তো এখানে আমি হাতাটা 3/4 মতো রেখেছিলাম। তো এখানেও নিচের সাইডে 1 ইঞ্চির মতো কাপড় আমি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নেব। তো তোমরা চাইলে হাতার নিচে ডিজাইনও করতে পারো। তো এটা একটা বাটিকের 3 পিস ছিল, তো আমি এখানে কোনো ডিজাইন করিনি, একদম নর্মাল ভাবে সেলাই করে নিচ্ছি কারণ আমার এই কাস্টমার এখানে ডিজাইন করবে না, সেজন্য সে বলেছে তাকে একদম নর্মাল ভাবে ড্রেসটা সেলাই করে দিতে। শুধু আমি পান গলাটাই দিয়েছি, তাও তার ইচ্ছা অনুযায়ী। তোমরা যারা নতুন নতুন অর্ডারের কাজ নিবা বা অর্ডারের কাজ করবা তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কাস্টমারের মতামত অনুযায়ী তারপরে ড্রেস তৈরি করবা, তাহলে কিন্তু কাস্টমারও খুশি হবে, এতে তোমারও কিন্তু ভালো হবে। তো দেখো এখানে কিন্তু আমি হাতার ঘের নিচে নিয়েছি 5 ইঞ্চি এবং মাঝখানে নিয়েছি 6 ইঞ্চির মতো। এরপর সম্পূর্ণ হাতার ঘেরটুকু সেলাই দিয়ে নেব। আর হাতার মোহরার এখানে কামিজের মোহরার সঙ্গে মিল রেখে তারপরে সেলাই দেব। যখন আমি হাতার ঘের আর কামিজের ঘেরটা সেলাই করব মোহরার সাইডটা, তখন কিন্তু আমার কম বেশি হবে না। আর সব সময় কিন্তু আমি কামিজ কাটিং এর সময় 1/2 ইঞ্চি কিন্তু তালপাট কাটিং করে থাকি। আর হাতার তালপাটটা কিন্তু আমি যখন কামিজের সঙ্গে হাতাটা সেলাই করি তখন কামিজের হাতার তালপাটের অংশটুকু কাটিং করে থাকি 1/2 ইঞ্চি শুধু সামনের সাইডে। তো দেখো এখানে আমি কিন্তু হাতার তালপাট কাটিং করে নিয়ে তারপরে চিহ্ন বরাবর
কামিজের সঙ্গে বসিয়ে তারপরে চারপাশে রাউন্ড করে সেলাই করে নিব। আমি কিন্তু কোনো কামিজ সেলাই করার সময় কিন্তু রেডিমেড ভাবে হাতা সেলাই করি না, কারণ রেডিমেড ভাবে হাতা সেলাই করলে দেখা যায় হাতার বগলের ওখানে কিন্তু টান থাকে বা কামিজের সুন্দর একটা ফিনিশিং হয় না। এর জন্য সবসময় হাতাটা আমি এভাবে রাউন্ড করে তারপরে সেলাই করে থাকি। আমার কিন্তু এভাবে সেলাই করলে কোনো অসুবিধাই হয় না, কারণ আমি কিন্তু সবসময় কাটিং এর সময় মাপ নিয়ে কাটিং করি এবং সেলাই করার সময়ও কিন্তু হাতা এবং কামিজ দুইটাই কিন্তু একসাথে রেখে তারপরে মাপ দিয়ে সেলাই করে নিই। আমার কিন্তু দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে মিলে যায়। তো আমার কিন্তু এখানে হাতা সেলাই করাটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু আমার হাতারের সঙ্গে কামিজের কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে মিলেছে, কোনোটাই কিন্তু একটা থেকে আরেকটা বেশি হয়নি। তো ঠিক আমি একই নিয়মে এখানে আর একটা হাতাও কিন্তু সেলাই দিয়ে নেব। তো নিচে হচ্ছে হাতার ঘের নিলাম 5 ইঞ্চি। তো তোমরা অনেকে বলতে পারো হাতার ঘের 5 ইঞ্চি নিলাম কি জন্য? তো হাতার ঘের হচ্ছে ফুল ঘের 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিকে 2 ভাগ করলে হাফ হয় 5। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হাফ মাপটাই নিব। তো দেখো এখানে কিন্তু তোমাদের কামিজের সঙ্গে হাতার যে মোহরার মাপটা সেটা কিন্তু দেখিয়ে নিলাম। তো এভাবে মাপ নিয়ে তারপরে সেলাই করলে তাই কিন্তু হাতার মোহরার সঙ্গে কামিজের মোহরা সুন্দরভাবে মিলে যাবে, একটার সঙ্গে আর একটা কম বেশি হবে না। তো সম্পূর্ণ কাজটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরও না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা যারা নতুন তারা একটু বুঝতে অসুবিধাই হতে পারে। তো দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ 3 পিসটা রেডি করার পর খুব সুন্দর হয়েছে। তো দেখো গলাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এখানে আমি পান গলা দিয়েছি। তো ড্রেসটা কিন্তু এখনো আমি আয়রন করিনি, সম্পূর্ণ আয়রন করার পর ড্রেসটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।